আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তির আজকের প্রথম ক্লাসে আমি মারুফ হাসান আছি তোমাদের বোর্ড টিচার হিসেবে, আর স্ক্রিন টিচার হিসেবে আছে কামরুন নাহার। তোমাদের আমি পড়ানোর মধ্যে যদি কোনো বিষয় নিয়ে কোনো ডাউট থাকে, কোনো সমস্যার সম্মুখীন হও, তোমরা জুমে অথবা লাইভে, ফেসবুক লাইভে কমেন্ট করে জানাতে পারো। সেটার সমাধান আহ কামরুন নাহার স্ক্রিন টিচার সে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, কথা ক্লিয়ার। আচ্ছা, শুরু করি তাহলে আজকে। আচ্ছা, আজকে প্রথম ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমাদের বইটা শুরু করার ক্ষেত্রে এই টপিকগুলো আমাদের জানতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো পরবর্তীতে আমাদের, যখন আমরা এই বইটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা ধীরে ধীরে আগাবো এবং শেষ পর্যায়ে যেয়ে আমরা একটা খুব ভালো একটা কিছু করার চেষ্টা করব। এভাবেই এই বইটি লেখা হয়েছে। সেজন্য আমরা কি পড়ানো হচ্ছে সেটার থেকে আমরা আহ, কি পড়তেছি, কতটুকু পড়তেছি, এই ব্যাপারটার দিকে আমরা গুরুত্ব আরোপ করব। তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে, দুইটা টপিক নিয়ে কথা বলবো মূলত। একটা হচ্ছে সত্য অনুসন্ধান, আর একটা হচ্ছে বাস্তবতার ভিন্নতা, যেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারেই প্রথম যে দুইটা টপিক, সেই দুইটা টপিক। সত্য অনুসন্ধান হচ্ছে, এখানে বইয়ের তিনটা হচ্ছে গল্প দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে সাগরের, একটা জ্যোতির, আর একটা হচ্ছে পলাশের। তো সাগরের যে ব্যাপারটা, সে হচ্ছে চাকরির প্রস্তুতি নিচ্ছে। তো বাসে বসে একজনের সাথে তার পরিচয় হয়। সে তাকে বলে যে তার একজন ভাই ব্যাংকে চাকরি করে। তো তাকে একটি চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে ওই লোকটি। এই বলে সে পলাশের কাছ থেকে কিছু টাকা নেয় এবং পরবর্তীতে তাকে একটি অফার লেটার বা চাকরির যেই আহ, যে লেটারটা থাকে সেটা পলাশের কাছে দিয়ে যায় এবং বলে যে আপনার চাকরি কনফার্ম। কিন্তু পরবর্তীতে পলাশ সেই ব্যাংকে গিয়ে দেখে যে না, আসলে ওই যে অফার লেটারটি, যেই চাকরির যেই কাগজপত্র তাকে দেওয়া হয়েছে, সেটা আসলে আহ, নকল। সেটা আসলে আহ, উম, তাকে ভুল বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এরপরে বইয়ের মধ্যে তোমাদের হচ্ছে ডট 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 দিয়ে কিছু জায়গা খালি রাখা হয়েছে, যেখানে তোমাদেরকে লিখতে বলা হয়েছে যে এই ব্যাপারটা পড়ে, এই ব্যাপারটা পড়ে তোমাকে ওখানে লিখতে হবে যে সাগর যে এই যে ঘটনাটির সম্মুখীন হয়েছে, সেই ঘটনাটির ক্ষেত্রে তোমার মতামত কি। এরপরে আছে জ্যোতির। সে হচ্ছে নবম শ্রেণীতে পড়ে। তার মা একটি ইউটিউব চ্যানেলে সে দেখছে যে তার হচ্ছে তাদের স্কুলে বা বিভিন্ন ধরনের, বিভিন্ন যে স্কুলগুলো আছে সেখানে তাদেরকে ল্যাপটপ দেওয়া হবে। এই জন্য সে একটা নিউজ দেখে এবং পরবর্তীতে তাকে একজন সে একটা তথ্য দিয়ে সে একটা ফর্ম পূরণ করে। পরবর্তীতে একজন লোক তাকে সেই ল্যাপটপ পাঠানোর কথা বলে, কুরিয়ার চার্জ বাবদ কিছু টাকা নেয়। এর পরবর্তীতে সে নাম্বারটি বন্ধ পায়, যার ফলশ্রুতিতে যদি বুঝতে পারে যে সেও প্রতারণার শিকার হয়েছে। এর পরের ঘটনাটি হচ্ছে পলাশের। পলাশের বাবা সোশ্যাল মিডিয়ায় দেখে যে একটা বইয়ে একটা অপ্রীতিকর ছবি দেওয়া হয়েছে, যেটা দেখে তার খুব রাগ হয় এবং আহ ওই যে খবরটি সে দেখে, সেটা ওই যে আহ, সে যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ব্যবহার করে, সেখানে সে সেটা শেয়ার করে। কিন্তু আসলে পরবর্তীতে সে জানতে পারে যে, বা প্রধান শিক্ষক জানায় যে আসলে খবরটি মিথ্যা, এটা হচ্ছে বিকৃত করা একটা খবর। এই তিনটা ঘটনা দিয়ে তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা এই ঘটনা তিনটা সম্পর্কে আহ তোমাদের মতামতগুলো ওখানে লিখে ফেলো। এখন প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটার সাগরের সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা কিভাবে আহ, ওই ওয়েবসাইট থেকে ইউআরএল নকল করা হয়েছে, তাকে যে অফার লেটারটা দেওয়া হয়েছে, সেখানে কি কি ধরনের প্রতারণা করেছেন ওই লোক, বা কিভাবে সেগুলো নকল করেছে ওই ব্যাংকের আইকন বা
লোগো ব্যবহার করে সে যে ধরনের প্রতারণাগুলো করেছে সেটা বইতে লিখে দেওয়া হয়েছে। আর বাকি যে দুইটা জ্যোতি আর পলাশের যে ব্যাপার দুইটা, সে দুইটা বলছে তোমরা যে নিজেরা নিজেরা এইভাবে তোমরা হচ্ছে পূরণ করো। এখন এই যে আমরা তো এখানে জাস্ট দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের আমরা হচ্ছে প্রতারণার শিকার হই। এখন এই প্রতারণাগুলো বা এই যে জ্যোতি আর পলাশের ক্ষেত্রে যেটা ঘটেছে, এই প্রতারণাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে আসলে এই যে প্রতারণাগুলো হচ্ছে সেটা কিভাবে করতেছে, যারা করে তারা কিভাবে করে এবং আমরা কেন বুঝতে পারি না, আমরা কেন তাদের ফাঁদে পা দেই। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। সে এই ব্যাপারগুলো সম্পর্কে বইয়ে কিন্তু বলা নেই। বইয়ে শুধু বলা আছে যে তোমরা হচ্ছে গুগলে গিয়ে ফ্যাক্ট চেক বাংলাদেশ লিখে সার্চ করবে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে, তারপর সেখান থেকে তোমরা হচ্ছে ওই যে যে ওয়েবসাইট গুলো আসবে সেখান থেকে তোমরা দেখে দেখে তোমরা কিছু প্রতিদিন একটি খবরের বিপরীতে তোমরা হচ্ছে 2-3 লাইন করে লিখবে। তো এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করার জন্য আমি কিছু পয়েন্ট তোমাদের জন্য আলাদা করে রেখেছি, যে বেসিক পয়েন্ট, যেই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই। মানে প্রাথমিকভাবে আমরা যাতে বুঝতে পারি যে আমাদেরকে যেই বা যে মাধ্যমের মাধ্যমে আমরা খবরটি জানতে পারতেছি বা যে আমাদের সাথে শেয়ার করতেছে, আমাদের সামনে যা আসছে, আমরা দৈনন্দিন খবরে যেটা দেখতেছি, টিভিতে যেটা দেখতেছি, সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতেছি, ইউটিউবে যেটা দেখতেছি, আসলে সেই ঘটনাটা সত্য কিনা বা আমরা দেখা মাত্রই সেটা বিশ্বাস করব কিনা, এই ব্যাপারগুলো আমি চেষ্টা করব। এই যে 8টা পয়েন্ট আমি দিয়েছি, এই পয়েন্ট দিয়ে মোটামুটি কিছুটা, পুরোপুরি না গেলেও মোটামুটি কিছুটা আইডিয়া করা যাবে যে না, এই ব্যাপারটা সত্য অথবা ভুল। যেহেতু আমাদের এই টপিকটা হচ্ছে সত্য অনুসন্ধান, আমরা সত্য অনুসন্ধান করতে আমাদের যেসব প্রসিডিউর, যেসব স্টেপ ফলো করা দরকার সেগুলো আমরা করব। এর মধ্যে আসলে যেহেতু প্রতিদিন প্রতিদিন আমাদের প্রযুক্তি উন্নতি হচ্ছে আর সেই সাথে সাথে প্রতারণার মাধ্যমগুলো চেঞ্জ হচ্ছে, যার কারণে এই যে 8টা যে টপিক, এটা একদম ফিক্সড না, এটা মোটামুটি আমাদের বেসিক একটা ধারণা দিবে। তো প্রথমটা হচ্ছে শিরোনামের প্রতি সন্দেহপ্রবণ হওয়া। আমরা প্রতিনিয়ত যেসব খবর দেখি বা আমাদের সামনে যেটা আসে, আমরা দেখেই প্রথমে আমরা দেখব শিরোনামটা কি সেই খবরের, বা আমাদের সামনে যেটা আসছে বা যে কেউ যেটা শেয়ার করেছে বা কেউ আমাদের এসে বলছে যে এরকম ঘটেছে, বা আসলে আপনি আমাকে যেমন আহ, আহ, তোমাদের হয়তো তোমাদের বাবা মায়েদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন কোনো একদিন আহ কোন একটা লোক ফোন দিয়ে বলল যে আমি অমুক ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকের 10 বছর পূর্তি উপলক্ষে আহ আপনার আপনি একটি গাড়ি পেয়েছেন। তো শুনে স্বাভাবিকভাবে আহ তার নাম বললো, এই খুশি হয়ে যাওয়ার কথা। খুশি হওয়ার সাথে সাথে ওই লোকটা যখন বুঝতে পারবে যে আসলে এই লোকটি আসলে খুশি হয়ে গিয়েছে, তখন সে করবে কি, তার পরবর্তী সে সামনে আগানোর জন্য, সে প্রতারণাটাকে আরো মজবুত করার জন্য সে জিজ্ঞেস করবে তখন যে আপনি, আপনার তো অমুক ব্যাংকে, আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তো অমুক ব্যাংকের শাখায়, তো আপনি হচ্ছে আমাদেরকে একটা কাজ করেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের নাম্বারটা আমাকে বলুন, যে আমি একটু মিলাই দেখি যে ক্রেডিট কার্ডের নাম্বারটা ঠিক আছে কিনা। সে নাম্বারটা দিল, তারপর তার কাছে সিভিসি নাম্বার থাকে ক্রেডিট কার্ডের পিছনে, সে নাম্বারগুলো নিয়ে সে দেখলো যে ওই এক কার্ড থেকে ওই যে যে লোকটা ফোন করেছিল সে এই এই ইনফরমেশন গুলো নিয়ে টাকাগুলো নিয়ে যেতে পারে। এছাড়াও আমরা তো বিকাশ, নগদ, এরকম আরো যে ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবাগুলো আমরা পেয়ে থাকি, এর মাধ্যমে অহরহ এই ধরনের প্রতারণা হয়ে থাকে। তো এই প্রতারণাগুলো সাধারণত মোবাইলের কল করে, আসলে বেশিরভাগ এলাকাতেই এরকম হয় যে আপনি একটা এরকম পেয়েছেন, আপনি একটা বড় ধরনের একটা প্রলোভন দেখায় যে আপনি এত টাকা পেয়েছেন, এই করছেন সেই করছেন, বা অনেকে যারা স্টুডেন্ট তাদেরকে বলে যে উপবৃত্তির টাকা পেয়েছেন, আমাদেরকে 1 বছরের উপবৃত্তির টাকা জমা হয়ে আছে, আপনি হচ্ছে কাজ করেন, আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনার কাছে একটা ওটিপি পাঠাবো, সেই ওটিপিটা একটু আমাদের বলবেন। তো যেটা হয় কি, মানুষ এত কিছু চিন্তাও করে না যে আসলেই তো উপবৃত্তির টাকা অনেকদিন পাই না বা আসতেছে না, ঠিক আছে
ওটিপি বলে দেই, যার কারণে ওই ওটিপি বলার সাথে সাথে দেখা যায় যে যদি অ্যাকাউন্টে কোনো টাকা থাকে, মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্টে, সে টাকাগুলো সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তো এই ধরনের এই যে তাকে প্রথমেই বলা হইতেছে যে কথাটা, এইটা হচ্ছে একটা শিরোনাম। এইটা হচ্ছে মানুষের মুখে বলার ক্ষেত্রেও বা কোনো একটা খবরে দেখার ক্ষেত্রেও বা আমাদের সামনে ফেসবুকে আসুক বা ইউটিউবে আসুক, যেখানেই আসুক, প্রথমে আমাদেরকে শিরোনামটা দেখতে হবে যে শিরোনামটা আসলে কি। সেই শিরোনামটার প্রতি আমাদেরকে প্রথমে সন্দেহ প্রবণ হইতে হবে। তো শিরোনামটা আমরা দেখে প্রথমেই আমরা দেখবো যে শিরোনামটা কি আছে সেটা দেখে তারপরে আমরা পরবর্তী কি আছে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে উৎস যাচাইকরণ। এখন যেই খবরটা আমার কাছে আসছে বা যেই লোকটা ফোন করছে বা যে যেখান থেকে আমি এই খবরটা জানতে পারলাম, তার উৎসটা কি, সে কি আসলেই ভ্যালিড, যে লোকটা ফোন দিল সে কি আসলেই ব্যাংকের কর্মকর্তা, বা যেই লোকটা উপবৃত্তির জন্য কল করলো সে কি আসলেই ওই অফিসে চাকরি করে কিনা, বা আমার কাছে একটা খবর আসছে যে ঈদ উপলক্ষে আহ বিকাশ বা নগদ, ধরো ফেসবুকে আসলো যে ঈদ উপলক্ষে বিকাশের এত বছর পূর্তি উপলক্ষে এত টাকা, 10,000 টাকা করে সবাইকে দেওয়া হবে। তো এই যে খবরগুলো আসলো, এই এই উৎসটা, এইটা কে শেয়ার করছে বা কোথা থেকে এটার উৎপত্তি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। যদি আমাদেরকে মনে হয় যে না এটা আসলে এটা ভ্যালিড, যেমন ধরো যদি আমি বিকাশের কথাই বলি, বিকাশের নিজস্ব যে ফেসবুক পেজ, তাদের নিজস্ব ওয়েবসাইট, তাদের নিজস্ব যেই ফোন নাম্বার আছে 16247 বা এরকম যে অন্যান্য মোবাইল অপারেটরদের বা মোবাইল ব্যাংকিং অপারেটরদের যে অফিসিয়াল নাম্বারগুলো আছে, সেখান থেকে কলটা আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হলো উৎস। আমরা হচ্ছে সেই উৎসটা যাচাই করব। তারপরে হচ্ছে তথ্যসূত্র। তথ্যসূত্র হচ্ছে আমাদের কাছে যে খবরটা আসলো, সেই উৎসের, সেই তথ্যের মূল উৎসটা কোথা থেকে আসলো। আমরা হয়তো আমাদের কাছে কি কোনো একজন লোক শেয়ার করলো বা কোনো একটা পেজ শেয়ার করলো বা কোনো একটা ইউটিউবের খবর আমাদের সামনে আসলো। এখন সেটা কিভাবে আসলো, কেউ কি সেটা এডিট করে একটু কোনো একটা খবরের কাট করা অংশ, কোনো একটা পুরো একটা খবর, দেখা গেছে একটা টিভি চ্যানেলে 1-1.5 ঘন্টার একটা বড় একটা সংবাদ থাকে, সেখান থেকে 2-1 মিনিট কাট পেস্ট করে কপি করে এডিট করে সেগুলো আমাদের সামনে আসলো, সেটা কোনো উদ্দেশ্যে আসলো, প্রতারণা করার উদ্দেশ্যে নাকি নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে, সেটা আমাদেরকে দেখতে হবে। এই তথ্যসূত্রটা যাচাই করার জন্য আরেকটা এটা হচ্ছে আমরা যখন ছবি দেখে আলোচনা করব তখন আরো ডিটেইলসে এটা বুঝতে পারবো। তথ্যসূত্রটা হচ্ছে যখন আমাদের ফেসবুকে বিভিন্ন পত্রিকায় দেখা গেছে প্রথমে একটা একটা ছবি দেয়া থাকে এবং কমেন্টে বলা থাকে যে এটার সূত্রটা কমেন্টে দেওয়া আছে। তখন কমেন্টে একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে আমরা ক্লিক করে সেই ওয়েবসাইটে যেয়ে সেই ব্যাপারটা দেখতে পারি। এটাও একটা তথ্যসূত্র। এখন সবসময় যে এরকম থাকবে তা কিন্তু না। যদি এখন কেউ ফোন করে বা মোবাইল ফোনে আমার কাছে কল করে কোনো ইনফরমেশন জানতে চায়, আমার পার্সোনাল ইনফরমেশন জানতে চায়, এটা অবশ্যই আমি তথ্যসূত্রটা সহজেই আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না। শুধু মোবাইল নাম্বারটা দেখে আমাকে বুঝতে হইতে পারে যে এই মোবাইল নাম্বারটা আসলেই অমুক প্রতিষ্ঠানের হওয়া সম্ভব কিনা। আমি কিন্তু তার সাথে কথা বলে তখন বুঝতে পারবো যে আসলে সে যে কল করেছে বা যে লোকটা আমাকে মেসেজ দিচ্ছে সেই লোকটা আসলেই অমুক প্রতিষ্ঠানের কিনা। তারপর হচ্ছে তারিখ যাচাই করা। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের সামনে যা দেখি সেটা কি বর্তমানে ঘটতেছে নাকি আগে ঘটেছিল, সেইটা আমাকে এখন দেখানো হচ্ছে। যেমন রিসেন্ট একটা খুবই একটা নামকরা টিভি চ্যানেল, সম্ভবত দেশ টিভিতে দেখানো হয়েছে যে সৌদি আরবে ভয়ঙ্কর বন্যা হয়ে যাইতেছে, একদম সবকিছু ভেসে যাইতেছে, এবং তারা যেই ভিডিওটা ওইখানে দেখাইছে সেই ভিডিওটা আরো 2 বছর আগের। ওই ভিডিওটা বর্তমান সময়ের না। সেখানে দেখাইতেছে ভিডিওতে যে গাড়ি আহ সব ভেসে যাচ্ছে, অনেক পানি রাস্তার উপরে, এগুলা আর কি। এখন এই যে দেখাইলো তারা, এটা কিন্তু বর্তমান সময়ের না। হয়তো বর্তমান সময়ে ওখানে বন্যা হচ্ছে বা আহ আহ, পরিস্থিতি, ওরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে বর্তমানে যেটা দেখানো হয়েছে সেটা আসলে এখন বর্তমান যেটা ওইটা না, তারা আগের যে কোনো একটা ভিডিও ক্লিপ সেটা আমাদেরকে দেখাইতেছে।
এখন ওই যে ভিডিও ক্লিপটা তারা ব্যবহার করছে, সেই ভিডিও ক্লিপে যে ভিডিওর যে উৎস, অর্থাৎ ভিডিওটা যারা তৈরি করছে বা ভিডিওটা যারা রেকর্ড করছে বা ভিডিওটা যাদের কাছে রয়েছে, যারা তাদের সত্য রয়েছে তাদের কাছে ওই ভিডিওতে এক কর্নারে তাদের নাম লেখা আছে। এখন যখনই ওই নামটা দেখে তাদের চ্যানেল বা ইউটিউবে বা গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে তাদের ডিটেইলস চলে আসবে। যখনই ডিটেইলস চলে আসবে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে ম্যাচ করে যে এই ভিডিওটা এখন যেটা ওই টিভি চ্যানেলটা শেয়ার করলো আর বর্তমানে আর এই যে চ্যানেল যেটা আগে শেয়ার করেছে এটা এক কিনা, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আহ এটার তারিখটা আমরা যাচাই করতে পারবো। এরপর হচ্ছে বিশ্বাসযোগ্য সংবাদের মাধ্যমে নজর রাখা। বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হচ্ছে, আমরা জানি যে আমাদের অনেকগুলা টিভি চ্যানেল রয়েছে, তারপরে অনেকগুলা সংবাদপত্র রয়েছে, রেডিও রয়েছে। এগুলো হচ্ছে আমরা আমাদের আমরা আমরা এগুলো বিশ্বাস করি। এগুলোতে কোনো একটা খবর আসলে আমরা কিন্তু সাথে সাথেই বুঝি যে না, এই সংবাদপত্রটা মিথ্যা কথা বলতে পারে না, বা এই টিভি চ্যানেলটার মাধ্যমে যে খবরটা আমাদের কাছে পৌঁছেছে এটা মিথ্যা না। তারপরেও আমরা দেখব যে সবগুলো সংবাদপত্র বা বেশিরভাগ সংবাদ মাধ্যমে আমাদের কাছে ওই খবরটা প্রচার করেছে কিনা এটা আমরা ভেরিফাই করব। যদি কোনো একটা আমরা ইউটিউব চ্যানেলে দেখি, যেমন জ্যোতির মা যেটা দেখেছে যে ইউটিউব চ্যানেলে দেখাইছে যে একটা টিভির একটা লোগো হয়তো ব্যবহার করেছে, সেখানে দেখাইছে যে ল্যাপটপ দেওয়া হবে। এখন এই যে ল্যাপটপ দেওয়ার যে ঘটনাটা, এইটা অন্য অন্য যে টিভি চ্যানেল বা তাদের তো নিজস্ব আহ নিজস্ব ফেসবুক পেজ আছে, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব টিভি চ্যানেল রয়েছে, এই সব জায়গায় ওই খবরটা প্রকাশ করা হয়েছে কিনা এই ব্যাপারগুলো দেখে আমরা কিন্তু এই বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে কিন্তু আমরা ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবো। আবার তথ্যটি রসিকতা কিনা। রসিকতা হচ্ছে কেউ হয়তো ফান করে নিজের অনেক আছে না মিম যেটা বলে বর্তমানে, সেই মিমস টাইপের যদি কোনো কিছু হয় সেটা কিনা সেটা আমাদের বুঝতে হবে। যে একটা খবর আমাদের সামনেই আসলো, এখন সেই খবরটা আসলেই মানে সে সিরিয়াসলি পোস্ট করেছে কিনা বা সিরিয়াসলি শেয়ার করেছে কিনা, বা এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে। যে বা ধরো কেউ একজন ফোন করে বললো যে আমি অমুক ব্যাংকের কর্মকর্তা বা আমি অমুক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আমাকে ওই ইনফরমেশন গুলো দেন। এখন দেখা গেছে কোন একটা, আমরা অনেকেই হয় যে বন্ধু বান্ধব নতুন সিম কিনে এরপরে ফোন করে এরপরে এইসব আমরা অনেক ধরনের ফাপন নেই, এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে। এখন ব্যাপারটা সেরকম কিনা সেটাও আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তারপর হচ্ছে উৎসের অস্বাভাবিক বিন্যাস। আমরা যখনই এই আহ যখনই আমাদের সামনে এই খবরগুলো আসবে বা এই ধরনের খবর আসবে, সেই খবরের দিকে আমাদেরকে ভালো করে দেখতে হবে। তাহলে আমরা এই উৎসের অস্বাভাবিক বিন্যাসগুলো দেখতে পারবো। উৎসের অস্বাভাবিক বিন্যাস বলতে আমাদের সামনে যেই ছবিটা আসবে বা যেই লেখাটা আসবে, সেখানে হয় বানান ভুল থাকবে, বা এডিট করলে সেই তারা যেখানে এডিট করুক না কেন, সেই ব্যাপারগুলো আমরা যদি ধরতে পারি, আমরা ধরতে পারবো কেমনে? আমরা যখন সে যদি কোনো কিছু ধরো একটা লেখা এডিট করলো, এখানে লেখা আছে প্রচার, আমি এই পাশে প্রচার লিখলাম। যখনই তারা এই দুইটা প্রচার লিখবে বা এই পাশে অন্য কোনো এই প্রচারের সাথে আমি যদি এখন অন্য কিছু লিখি, তখন এই লেখাটা আর এই লেখাটা মিলবে না। কেন মিলবে না? কারণ এইখানে যে ফন্ট, এইখানে ফন্টের যে সাইজ, এইখানে ফন্টের যে স্ট্রোক, এইখানে ফন্টের যে কালার যে ব্যবহার করা হয়েছে, যখনই সে এইখানে অন্য কিছু ব্যবহার করবে, তার সাথে এটা ম্যাচ করানো তার পক্ষে খুবই কঠিন। কারণ যখনই কোনো একটা উম, বড় প্রতিষ্ঠান, তারা যখনই একটা আহ, খবর ছাপাবে বা খবর প্রকাশ করবে, তখন তারা যেই ফন্ট বা যেই লোগো বা যেই লেখাগুলো ব্যবহার করবে, সাধারণত ওইভাবে একদম হুবহু এরকম কপি করা অসম্ভব না সেটা বলতেছি না, কিন্তু যদি এরকম প্রতারণার কাজে ব্যবহার করা হয়, বেশিরভাগ সময় এগুলো ধরা পড়ে যায়। হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু ভালো করে দেখলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে
আহ ধরা পড়ে। এই জন্য আমাদেরকে এই অস্বাভাবিক বিন্যাসটা দেখতে হবে। তারপরে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হয় ভুয়া তথ্য প্রচার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য বা নিজস্ব কোনো সার্কেলের স্বার্থ হাসিলের জন্য অথবা নিজস্ব কোনো দলের স্বার্থ হাসিলের জন্য যেটা করে, এটা নিজেরাই অনেকজনে মিলে একটা তথ্য প্রচার করে, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হয় তাদের নিজস্ব কোনো স্বার্থ থাকলে সেটা আহ হাসিল করার জন্য। এখন এই সবগুলো আমাদেরকে মাথায় রেখে তারপরে আমরা এই ভুল তথ্য শনাক্ত করতে পারবো। আশা করছি মোটামুটি বুঝতে পারছো। এরপরে আমরা একটু পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে প্রথম আলোর, আর এখানে একজনের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমাকে বলতে হবে যে আসলে এই ছবিটা কার। ঠিক আছে, পরে আমি আমি পরে বলবো, আমাকে কমেন্ট করে জানাও আসলে এই ছবিটা কার। এর পরের টপিকে আমি যাই। এরপর হচ্ছে তথ্য যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া। আচ্ছা, এখানে আগে যে পয়েন্টগুলো বললাম, যে 8টা পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো খুবই রিলেটেড। এখানে হচ্ছে আমি প্রশ্ন করে জানতে পারবো যে আমার সামনে যে খবরটা আসছে বা আমাকে যে খবরটা জানানো হয়েছে সেই খবরটা বা সেই নিউজটা বা সেই সংবাদটা আসলে সত্য কিনা, বা আমি সেটা ভেরিফাই করবো। আমি নিজে নিজে চেষ্টা করব সেটা ভেরিফাই করার জন্য। প্রথমটি হচ্ছে তথ্যটি কে শেয়ার করেছে বা তথ্যের নেপথ্যে কে এবং বিশ্বাসযোগ্যতার হিসেবে তার পূর্ববর্তী অবস্থান কেমন। কে শেয়ার করেছে? আমার সামনে ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, আমার সামনে যে খবরটা আসলো সেই খবরটা তো আমি এমনি এমনি দেখতেছি না, আমার সামনে তো আকাশ থেকে পড়ে না, কেউ না কেউ সেটা শেয়ার করছে বা নিজে লিখছে। এবং যে লিখছে বা যে শেয়ার করছে তার পূর্ববর্তী অবস্থান, সে পূর্বেও এরকম ব্যাপারগুলো সে শেয়ার করেছে কিনা, বা সে এই ব্যাপারটাতে সে জানে কিনা, এই ব্যাপারটা সম্পর্কে তার জ্ঞান কেমন। এই ব্যাপারটা সম্পর্কে তার যদি জ্ঞান ভালো থাকে তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে না, ঠিক আছে, এই লোকটা অনেক উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ, মেধাবী মানুষ, সে এরকম কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপাতত দৃষ্টিতে আমি এটাকে সঠিক বলে ধরে নেই। এটা হচ্ছে প্রথম পয়েন্টটা। তারপরে হচ্ছে তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে। এখানে তথ্যসূত্র কি উল্লেখ করা হয়েছে কিনা, তথ্যসূত্র যে সে যে লোকটা এই খবরটা শেয়ার করলো বা সে নিজে লিখলো, এবং সে যে এত বড় একটা খবর লিখলো বা এত কিছু লিখলো, সেটা সম্পর্কে সে সেখানে অবশ্যই নিজস্ব কিছু আহ জিনিস সবকিছু ব্যবহার করে না, কিছু স্ট্যাটিস্টিক্স বা কিছু তথ্য সে অবশ্যই বাইরে থেকে নিয়েছে। সেই তথ্যসূত্র, সেই তথ্যগুলো যে সেখান থেকে নিয়েছে, যেখান থেকে নিয়েছে সেই তথ্যগুলোর যে সূত্র বা সে যেখান থেকে নিয়েছে সেই তথ্যসূত্রগুলো সে কি সে যেটা পোস্ট করেছে বা যে খবরটা শেয়ার করেছে সেখানে সে উল্লেখ করেছে কিনা, সেটা হচ্ছে এই 2 নাম্বার পয়েন্ট। এছাড়াও আরো আছে হচ্ছে তথ্যসূত্র পরিচিত কোনো মাধ্যম নাকি অপরিচিত। অর্থাৎ দেখা যায় এখন তো ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন গুগলে বুস্ট করা যায়। হঠাৎ করে আমার সামনে একটা জিনিস চলে আসলো, এখন হঠাৎ করে যে জিনিসটা চলে আসছে তার মানে কি, সেটা হচ্ছে হঠাৎ করে যে জিনিসটা চলে আসছে তার মানে কি সেটা আমার অপরিচিত, তাকে আমি চিনি না। সে যেহেতু সে বুস্ট করেছে বা অন্য শেয়ার করেছে বা অনেক বেশি রিচ করা হয়েছে যার কারণে আমার সামনে চলে আসছে, তাহলে সেটা হচ্ছে অপরিচিত। আর পরিচিত হচ্ছে রেগুলার আমার সামনে যেটা আছে। এখন আমি যদি একটা কোনো একটা দৈনিক পত্রিকায় আমি যদি সাপোজ ডেইলি স্টারে আমি একটা লাইক দিয়ে রাখলাম, তাহলে ডেইলি স্টারের প্রতিদিনের যে খবরগুলো সেগুলো আমার সামনে আসবে। তার মানে ওটা আমার কাছে স্বাভাবিক, সেটা আমার কাছে পরিচিত। এখন হঠাৎ করে অন্য কোনো একটা নামে আমার সামনে একটা কিছু আসলো, তাহলে সেটা আমার কাছে পরিচিত না, তাকে আমি চিনি না, হঠাৎ করে আমার সামনে চলে আসছে। এখন এইটা সম্পর্কে আমাকে
প্রশ্ন করতে হবে যে আসলে এটা আমার কাছে পরিচিত নাকি অপরিচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আলোচিত তথ্য সম্পর্কে সমজাতীয় অন্যান্য সূত্র কি বলছে, বা এই তথ্যটি সম্পর্কে অন্যান্য সোর্সে কি উল্লেখ করা রয়েছে। এখন যেই তথ্যটা আমার সামনে আসছে বা যেই খবরটা আমার সামনে আসছে, সেই খবরটা সম্পর্কে সেই খবরটার অবশ্যই একটা হেডিং থাকবে, অর্থাৎ একটা শিরোনাম থাকবে। আমরা সেই শিরোনামটা নিয়ে যদি আচ্ছা, দুঃখিত, আবার শুরু করতেছি। আলোচিত তথ্য সম্পর্কে সমজাতীয় অন্যান্য সূত্র কি বলছে, বা এই তথ্য সম্পর্কে অন্যান্য সোর্সে কি উল্লেখ রয়েছে। এখন যে তথ্যটা আমার সামনে আসছে, বা যে তথ্যটা বা যে সংবাদটা আমরা দেখছি, বা যেটা আমার সাথে শেয়ার করা হয়েছে, সেই তথ্য সম্পর্কে আমরা, বা সেই তথ্যটা একটা শিরোনাম থাকবে বা একটা কিছু কিওয়ার্ড থাকবে। আচ্ছা, সমস্যা না, এটা দেখাতে পারেন। আহ সেই তথ্য সম্পর্কে আমরা সেই যে কিওয়ার্ড গুলা বা যদি শিরোনাম থাকে, সেটা আমরা নিয়ে আমরা করতে পারি কি, গুগলে বা আমাদের ফেসবুকেও তো একটা সার্চ অপশন আছে, বা ইউটিউবে, সেখানে আমরা সার্চ করে দেখতে পারি যে আরো কোনো ওই রিলেটেড আরো কোনো খবর আছে কিনা বা তথ্য আছে কিনা। যদি থাকে, তাহলে আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখে নিতে পারি যে আসলে এটা সত্য কি না। আর আহ তারপরে আপাতত এটুকু। আমরা হচ্ছে এই যে যে আমরা প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো করে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে আমরা একটা আইডেন্টিফাই পুরোপুরি না করতে পারলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে আসলে এইটা সত্য নাকি ভুল। আচ্ছা, তার পরবর্তীতে এখানে আমি কয়েকটা দুইটা ছবি নিয়েছি। একটা হচ্ছে এখানে একটা দেখো, ছবিটা আসলে দেখা যায় কিনা আমি বুঝতে পারতেছি না। এখানে একটা পেজ থেকে প্রিমিয়াম সার্চ, ডেইলি সার্চ, এরকম দুইটা পেজ থেকে সম্ভবত এটা স্পন্সর করা, অর্থাৎ বুস্ট করা হয়েছে। এখানে আহ, একটা ছবি দিয়ে তারা লিখছে আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে সোলার প্যানেল পেতে পারেন। বিনামূল্যে সোলার প্যানেল পান 2024 সালে সরকারি অনুদান, আরো জানুন। তারপর হচ্ছে সোলার প্যানেলস বিডি ডট টুডে, সরকার বিনামূল্যে সোলার প্যানেল দিচ্ছে, লার্ন মোর। এটা হচ্ছে সোলার পাওয়ার বাংলাদেশ টুডে। তারপরে হচ্ছে আরো, আর এগুলো হচ্ছে হয়তো কেউ শেয়ার করেছে, কিন্তু মোটামুটি তোমার হচ্ছে খবরগুলো একই। এখন দুইটাতেই কিন্তু স্পন্সর্ড করা, অর্থাৎ দুইটাই বুস্ট করা হয়েছে। এবং বুস্ট করার পরে আমি যে যে আগে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এখন দেখো এইখানে এই যে তথ্যসূত্র হিসেবে সোলার প্যানেলস বিডি ডট টুডে, সোলার পাওয়ার বাংলাদেশ ডট টুডে, এই যে এটা সম্ভবত একটা ওয়েবসাইট, আমি দেখি নাই, আমি শুধু ছবিটা নিয়েছি। সম্ভবত যদি সরকার থেকে এরকম কোনো আহ আহ, কোনো কিছু দিয়ে থাকে, বা মানুষজনকে এরকম কিছু দিয়ে থাকে, অবশ্যই সেটা সরকারি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এখানে সরকারি ওয়েবসাইট বলতে .bd.gov.bd এরকম থাকবে। কিন্তু এরকম এলোমেলো সোলার প্যানেলস বিডি টুডে, সোলার পাওয়ার বাংলাদেশ টুডে এরকম থাকবে না, অবশ্যই এরকম থাকবে না। তারপরে এইখানে এই যে লেখাগুলো, এই যে লেখাগুলো, বিনামূল্যে সোলার প্যানেল পান 2024 সালে সরকারি অনুদান, আরো জানুন। দেখো, এই যখনই তুমি এই আপনি বিনামূল্যে সোলার প্যানেল পেতে পারেন, বা বিনামূল্যে সোলার প্যানেল, এই লেখাগুলো লিখে যদি তুমি ফেসবুকে সার্চ করো, যেহেতু এটা ফেসবুকের মাধ্যমে আসছে, তাহলে ফেসবুকে যদি সার্চ করো, তাহলে তুমি দেখবে এরকম আরো অনেকগুলো তোমার সামনে চলে আসছে। এবং এগুলো সব হচ্ছে ফেক এগুলো। এবং সরকারের যে ওয়েবসাইট আছে, বা যদি দিয়েই থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো সংবাদ মাধ্যমে এই খবর আসবে, বা সরকারের কোনো ওয়েবসাইটে, বা সরকারের কোনো কর্মকর্তা অবশ্যই মিডিয়ায় এসে বলবে যে এরকম কিছু সরকার করতেছে। যেহেতু এটা
এরকম কোনো খবর কোথাও তুমি পাবা না। শুধু দেখবা যে এরকম ফেসবুক বিভিন্ন ধরনের আননোন পেজে এরকম খবর আছে, তার মানে বুঝে নেবে যে এটা ভুল। আমরা আগে যেই স্টেপ গুলা পড়ে আসছি মোটামুটি সেগুলো দিয়ে যদি আমি প্রশ্ন করি বা সেগুলোর সাথে মিলাই, তাহলে এগুলো আইডেন্টিফাই করা যাবে যেগুলো সত্য না মিথ্যা। আর একটা হচ্ছে 36 লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, 10,000 টাকা। নগদের একটা বিকাশের একটা আইকন ইউজ করছে, নগদের একটা আইকন ইউজ করছে, রকেটের একটা আইকন ইউজ করছে। তারপরে এখানে কোনো ওয়েবসাইটের ঠিকানা নেই, এখানে একটা আইপি অ্যাড্রেসের মতো দেওয়া আছে 34,142,229,83। 10,000 ঈদ উপহার পেতে ক্লিক করুন। এখন এখানে যদি এখানে আমি ক্লিক করে দেখছি, এখানে ক্লিক করলে কিছু আসে না। এইসব লিঙ্কে ক্লিক করাই উচিত না। কেন ক্লিক করা উচিত না সেটা সম্পর্কে আমরা যখন সাইবার সিকিউরিটি অধ্যায় পড়বো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এগুলা আপাতত এগুলা আমাদের ক্লিক করা উচিত না, এটা আমরা বুঝবো। যেহেতু এখানে আমি দেখতেই পাচ্ছি যে এখানে আমার ওয়েবসাইট যদি আমার সরকার দিয়েই থাকে এই এরকম কোনো অনুদান, তাহলে অবশ্যই সেটা গণমাধ্যমে আসবে, বা সরকার নিজে, সরকারের কোনো কর্মকর্তা নিজে এসে বলবে, বা এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকবে সেটা অবশ্যই সরকারি ওয়েবসাইট থাকবে। এখন এটা শুধু আমরা এগুলো দেখেই আমরা ধরে নিব না যে এটাই সত্যি, এটাই আমরা মানে অতি লোভে আমরা কখনোই এদিকে আগাবো না। এটা গেল। তারপরে হচ্ছে আমাদের আহ দ্বিতীয় যে টপিক, আমাদের বাস্তবতার ভিন্নতা। তার আগে আমি একটু কমেন্ট গুলো একটু দেখে আসি। এটা আমরা শুরু করবো এখনই। ভাইয়া ছবিটা আর একবার দেখাবেন? ভাই আগের ছবিটা আর একবার দেখেন। আচ্ছা, ছবিটা আমি এই যে, যারা ছবিটা দেখতে পারো নাই ছবিটা আর একবার একটু দেখো। আচ্ছা, ছবিটা দেখো, ততক্ষণে আমি একটু কাজ করি। আমাদের হচ্ছে আমরা হচ্ছে ভয়েস কমান্ড ব্যবহার করে যে আমরা আহ, কাজটা করব, সেটার জন্য আমরা আমাদের পিসিতে কিভাবে কাজটা করব আমরা সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখব। সেজন্য আমি স্ক্রিনে থাকবো না, আমি হচ্ছে শুধু বলবো, তোমরা হচ্ছে স্ক্রিনে দেখবা। আমি কম্পিউটার স্ক্রিনটা এখানে শেয়ার করে দিচ্ছি। তোমরা সাথেই থাকো আর দেখো যে আমি কাজটা কিভাবে করি। আচ্ছা, আশা করছি ছবিটা মনে হয় দেখছো সবাই, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপরেও এখানে দেখো, প্রথম আলো, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 25শে বৈশাখ 1268, 1268 থেকে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ পর্যন্ত। আর এখানে তারা লিখছে ছবিটি সংগৃহীত। আচ্ছা, এবারে আমরা
আমরা ভয়েস কমান্ড ব্যবহার করে কিভাবে আমরা আমাদের বাড়ির কাজগুলো সমন্বয় করতে পারি সেটা সম্পর্কে শিখবো। সেজন্য আমি হচ্ছে মোটামুটি লেকচার শিটে গুছিয়ে দেওয়ার ট্রাই করছি, এটা খুব সুন্দর করে ছবি দিয়ে। তোমরা সেটা দেখলেও মনে হয় পারবা। তারপর আমি প্র্যাকটিক্যালি আজকে একটু দেখাই দিই যে কিভাবে কাজটা করতে পারো যাদের পিসি আছে তারা। আর মোবাইলেও তোমরা করতে পারবা। মোবাইলে হচ্ছে প্লে স্টোর থেকে জাস্ট গুগল ডক্স যেই অ্যাপটা আছে সেটা একটু ডাউনলোড করে নিতে হবে। আর তোমরা হচ্ছে যদি আরেকটা কিবোর্ড ডাউনলোড করতে হবে যদি তোমরা খুব ভালোভাবে টাইপ করতে চাও, অর্থাৎ গুগল ডক্সে খুব সুন্দর করে টাইপ করতে চাও, সেটা হচ্ছে জিবোর্ড। গুগলের একটা কিবোর্ড রয়েছে যেটাকে বলা হয় জি বোর্ড। সেই কিবোর্ডটা তোমরা একটু ডাউনলোড করে নিবে, তাহলে তোমরা মোবাইল থেকেও খুব সহজেই কাজটা করতে পারবে। তো আমি পিসি থেকে আপাতত দেখাই। তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাড্রেস বারে drive.google.com লিখে তোমরা হচ্ছে এন্টার করবে। এন্টার করলে আমাদের হচ্ছে গুগল ড্রাইভে নিয়ে যাবে। এছাড়াও আমরা অন্যভাবেও গুগল ড্রাইভে যেতে পারি ক্রোম ব্রাউজার থেকে। সেটা হচ্ছে ধরো এই যে আমাদের তো এরকম একটা ইন্টারফেস থাকবে, তখন এই যে ডান পাশে দেখো এই যে গুগল অ্যাপস, একটা এই যে আমি কার্সর যেখানে এখানে দেখা যাচ্ছে গুগল অ্যাপস। এখানে আমার একটু নিচে এই যে ড্রাইভ নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলে আমাদের এইখানে যে এখানে আসলাম এই যে ড্রাইভ, এখানে আমি চলে আসবো। এখানে আসার পরে এই যে বাম পাশে দেখো একদম উপরে প্লাস চিহ্ন দিয়ে নিউ লেখা আছে, এখানে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আছে। নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স। আমি এখানে গুগল ডক্সে, যেহেতু আমরা গুগল ডক্স নিয়ে কাজ করব, গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে গুগল ডক্সে আমাকে নিয়ে যাবে। আর পাশে যে ড্রাইভটা সেখানেও আমার এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে থাকবে, এটা একটা নিউ উইন্ডোতে ওপেন হবে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে বাংলা ফন্ট আমাদের সিলেক্ট করে নিতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য এখানে যে এরিয়েল একটা অপশন আছে, এরিয়েল লেখা, এটা হচ্ছে একটা ফন্টের নাম। কিন্তু এখানে যখনই আমরা কার্সরটা নেই, এই যে দেখো ফন্ট লেখা আসতেছে, তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। যখন এইটাতে ক্লিক করবো তখন একটা মোর ফন্ট একটা অপশন আসবে, আর এখানে আরো অনেকগুলো ফন্ট যেগুলো আমরা ইনস্টল করছি বা বাই ডিফল্ট কিছু ফন্ট দেওয়া থাকে সেগুলো এখানে থাকে। আমরা হচ্ছে মোর ফন্টে ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে আমাদের সামনে, যেখানে ফন্টস গুলো লেখা থাকবে। এখানে স্ক্রিপ্ট, অল স্ক্রিপ্টস, এখান থেকে আমরা হচ্ছে বেঙ্গলি যে স্ক্রিপ্টটা সেটা সিলেক্ট করে নেব। এখানে বেঙ্গলি সিলেক্ট করলে যে হিন্দি, শিলিগুড়ি, নটোসেন্স বেঙ্গলি, নটোস্ট্রেপ বেঙ্গলি, বালুডা, গালাডা, আত্মা, এরকম অনেকগুলো ফন্ট আছে যেগুলো হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করে নেব। এগুলোতে জাস্ট ক্লিক করলেই একটা ব্লু টিক চিহ্ন আসবে বাম পাশে। আমরা সবগুলো এক এক করে সিলেক্ট করে নেব। মিনা, তীর বাংলা, তারপরে এই যে যতগুলো আমরা সিলেক্ট করেছি সেটা ডান পাশে দেখো মাই ফন্টসে এখানে সবগুলো উঠে আসে। আমরা যদি কোনোটা বাদ দিতে চাই তাহলে আমরা এই পাশে আমাদের ক্রস চিহ্ন আছে, সেটা আমরা বাদ দিতে পারি। এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে এখান থেকে আমি করব কি, আমি যে ফন্টগুলো ইনস্টল করলাম বা ফন্টগুলো সিলেক্ট করে নিলাম সেই ফন্টগুলো আমি এখান থেকে একটা একটা ফন্ট, আমি যে কোনো একটা বাংলা ফন্ট আমি এখানে নিব। ধরো আমি তীর বাংলা, এই ফন্টটা আমি এখানে নিলাম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ভয়েস কমান্ড অপশনটা চালু করতে হবে। তো ভয়েস কমান্ড অপশনটা চালু করার জন্য এখানে দেখো উপরে যে বারটা আছে, যে টুল বারটা আছে, সেখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এক্সটেনশন, হেল্প, এরকম অনেক কিছু। আর ওই যে অনেক কিছু আছে, এগুলো তোমরা হচ্ছে নিজেরা একটু দেখে নিবা, নিজেরা নিজেরা নিজেদের মতো করে দেখে নিবে। এগুলো সবগুলোই কাজের, কিন্তু যেহেতু আমাদের সময় কম এবং আমাদের এত কিছু লাগবে না, আপাতত যদি কারো শেখার ইচ্ছা থাকে যে না আমি এটা বা ভবিষ্যতে যদি কারো কম্পিউটার নিয়ে কাজ করার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এগুলো এখন থেকে শিখলেই সবচেয়ে ভালো। ধরো আমি যদি ফাইলে ক্লিক করি, তাহলে এখানে দেখো
নিউ নিউ ডকুমেন্ট ওপেন, আমি কোনো যদি ডকুমেন্ট ওপেন করতে চাই সেটা আসবে। মেক এ কপি, এই ডকুমেন্টসের যদি কোনো কপি করতে চাই সেটা আসবে। এরকম আরো অনেকগুলো অপশন, এবং এই অপশনের সাথে সাথে দেখো পাশে কিন্তু আমাকে শর্টকাট কিও দেয়া আছে কিছু কিছু, যেমন কন্ট্রোল প্লাস ও ক্লিক করলে আমি কোনো একটা ফাইল যদি ওপেন করতে চাই, পুরাতন ফাইল, সেটা ওপেন হবে। আবার এডিট অপশনে আনডু, রিডু, অর্থাৎ কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, এরকম অনেকগুলো শর্টকাট কি, কাট, কপি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এগুলো একদম লাগবেই তোমার। যে কোনো, যখনই তুমি কোনো না কোনো কাজ করতে যাও তোমার এই শর্টকাট কি গুলো লাগবে। তারপরে এখানে দেখো আরো অনেক অপশন আছে। আমি হচ্ছে ভয়েস টাইপিং যে অপশনটা সেটাতে যাই। এখানে টুলস, দেখো টুলসে যখনই আমি ক্লিক করব তখন এই যে ভয়েস টাইপিং অপশনটা চলে আসবে। আমি শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল শিফট এস ক্লিক করলেও আমার ভয়েস টাইপিং অপশনটা সামনে চলে আসবে। এখন আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, তাহলে এইখানে দেখো একটা আরেকটা বাম পাশে একটা ইন্টারফেস আসছে, এখানে একটা মাইক্রোফোনের একটা সিম্বল আসছে, এবং সেই সাথে এখানে আমার ক্লিক টু স্পিক, আমাকে অর্থাৎ বলার জন্য আমাকে ক্লিক করতে বলতেছে, আমাকে কোনো কথা বলার জন্য আমাকে ক্লিক করতে বলতেছে। তো এখান থেকে ক্লিক করার আগে আমাকে হচ্ছে দেখো এখানে ইংলিশ ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, এটাকে আমাকে চেঞ্জ করে আমাকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। এখানে একটু একটু করে নিচে গেলে দেখো অনেকগুলো, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমাকে এখান থেকে বাংলা, দেখো এটা খুঁজে নিচে গেলে খুঁজে পাবে। একটু নিচে যেতে থাকো, এই যে এখানে বাংলা একটা আছে, ভারত একটা হচ্ছে বাংলা বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশ, আমরা বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেয়ার পরে আমরা হচ্ছে যদি এখন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমি যদি কিছু বলি তাহলে এখানে লেখা শুরু হবে। এখন তুমি হাতেও টাইপ করতে পারো, আর চাইলে আমরা যেহেতু ভয়েস টাইপিং এর মাধ্যমে শিখবো হাতে টাইপ না করে আমাদের সময় বাঁচানোর জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, এখন এখানে ক্লিক করে আমরা কিছু একটা বলবো, আমরা দেখবো যে আসলে এটা হয় কিনা। ক্লিক করলাম, এখানে আমাকে হচ্ছে মাইক্রোফোন যে আমি ইউজ করতেছি এইখানে সেটা আমাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ অন এভরি ভিজিট, আমি অ্যালাউ অন এভরি ভিজিট করে দিলাম, অর্থাৎ আমি যখনই এইখানে ভিজিট করব তখনই আমার মাইক্রোফোনটা আর আমার কাছে পারমিশন চাইবে না যে আমি এটাকে ব্যবহার করতে পারবো কি পারবো না। এই যে আমি যেটা বলতেছি এখন অটোমেটিক সেটাই স্ক্রিনে উঠতেছে। আমি এটা কেটে দিলাম। এখন আমি যদি বলি, এখন হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে আমি যা বলতেছি এখন স্ক্রিনে সেটাই দেখাচ্ছে। দেখো কোনো সমস্যা হচ্ছে না। তো একটা সমস্যা হচ্ছে এখানে লিখতে গেলে, সেটা হচ্ছে তুমি যখন তোমার দাড়ি কমা দিতে হবে তখন কিন্তু তোমার নিজে থেকে দিতে হবে। ও কিন্তু দাড়ি কমা বুঝে না যে আমার এখানে দাড়ি দিতে হবে, আমার এখানে কমা দিতে হবে, বা আমার এখানে স্পেস দিতে হবে, বা আমার এখানে একটা এন্টার প্রেস করতে হবে, বা কোনো একটা নতুন প্যারা শুরু করতে গেলে যদি আহ তখন কিন্তু ও নিজে থেকে পারবে না। তোমাকে যেটা করতে হবে তখন তোমাকে এন্টার এন্টার দিতে হবে, বা তোমার নিজে থেকে তোমার কিবোর্ড থেকে বা মোবাইল থেকে তোমাকে এন্টার প্রেস করে তোমার হচ্ছে নতুন একটা প্যারা শুরু করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর তোমরা হচ্ছে এখানে যেই এই যে টুলবারে যেই ব্যাপারগুলো আছে তোমরা একটু এগুলো দেখে নিবা। যদি কোনোটা না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো। এখন আজকের মতো মোটামুটি আমাদের আরেকটা ছোট্ট একটা টপিক আছে,
সেই টপিকটা নিয়ে আলোচনা করে আজকে শেষ করে দেবো। আচ্ছা, ছবিটা নিয়ে আর কেউ উম, ছবিটা একটু বড় করা যায় না? ছবিটা আর মনে হয় বড় করা যাবে না। আচ্ছা, আমি বলে দিই ছবিটা কার। ছবিটা হচ্ছে প্রথম আলোর নিজেদের ওয়েবসাইটেই দেওয়া একটা আহ, ছবি, যেখানে তারা হয়তো মনে হয় ভুলে দিয়েছে সম্ভবত। এটা হচ্ছে আহ এটা দেখতে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই দেখতে, কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর না। ইনি হচ্ছে ভিক্টর ব্যানার্জি। এটা হচ্ছে একটা মুভিতে তাকে রবীন্দ্রনাথের রোল প্লে করতে হয়েছিল। মুভিটার নাম সম্ভবত থিঙ্কিং অফ হিম, এরকম কিছু একটা হবে। ওইখানে ভিক্টর ব্যানার্জি যে যে রোল প্লে করেছিল, তো ওই ছবিটাই হচ্ছে প্রথম আলো হয়তো মনে হয় ভুল করে দিয়ে দিয়েছে। তারপরে আমরা হচ্ছে শেষের যেই স্লাইড সেটাতে একটু যাই। এখানে হচ্ছে একদম আমাদের যে ভয়েস টাইপিং এর পরে ছোট্ট একটু অংশ আছে, যেখানে গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম আর হচ্ছে নিউ মিডিয়া সম্পর্কে কথা বলা হয়েছে। গণযোগাযোগ মাধ্যম হচ্ছে আহ সেই ধরনের মাধ্যমগুলো যেটা হচ্ছে একদিকে প্রবাহিত হয়, অর্থাৎ আহ যেখানে যারা অডিয়েন্স তারা কোনো রকম মত বিনিময় করতে পারে না। অর্থাৎ ধরো একটা টেলিভিশন থেকে যখন আমরা খবর দেখি বা একটা যখন পত্রিকা আমরা পড়ি, তখন কিন্তু আমরা শুধু সেটা পড়ি, আমরা কিন্তু বলতে পারি না যে ভাই এটা এটা কেন লেখা হয়েছে বা আহ, এটা ভুল বা এরকম কিছু আমরা কিন্তু বলতে পারি না। এটা হচ্ছে গণযোগাযোগ মাধ্যম। আবার যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, ধরো প্রত্যেকটা টিভি চ্যানেল বা প্রত্যেকটা পত্রিকারই কিন্তু একটা অনলাইন ফেসবুক পেজ আছে বা একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা কিন্তু সেখানে গিয়ে কমেন্ট করতে পারি, বিভিন্ন আমাদের মত বিনিময় করতে পারি আমরা। এটা হচ্ছে একপাক্ষিক না, এখানে কিন্তু দুই পক্ষ অর্থাৎ যারা প্রকাশ করতেছে এবং যারা অডিয়েন্স তারা দুজনেই কিন্তু মত বিনিময় করতে পারছে। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর নিউ মিডিয়াটা হচ্ছে আহ যেমন আগে যেমন আমাদের টিভি চ্যানেল ছিল, রেডিও ছিল, তারপরে হচ্ছে সংবাদপত্র ছিল। এরা যখনই এই ফেসবুক ইউটিউব এগুলো আসলো, যখন মানুষ এগুলো ব্যবহার করা শুরু করলো, তখন তারা একটা তাদের নিজস্ব একটা ফেসবুক পেজ খুললো, নিজস্ব একটা ইউটিউব চ্যানেল তৈরি করলো। তারপর সেখানে তারা সেই খবরগুলো শেয়ার করতে শুরু করলো বা সেখানে লেখালেখি করতে শুরু করলো বা সেখানে একটা ভিডিও পোস্ট করতে শুরু করলো। এইগুলা হচ্ছে বর্তমানে যাদেরকে নিউ মিডিয়া বলা হয়। তো আজকের এই দুইটা টপিকে সত্য অনুসন্ধান আর হচ্ছে বাস্তবতার ভিন্নতা, এই টপিকগুলো পড়তে পড়তে আমরা হচ্ছে শেষে একটা বুলেটিন তৈরি করব। এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলো আমরা শিখতেছি এখন আপাতত। এগুলো খুবই সহজ, এরকম আহামরি জটিল কিছুই নাই এর মধ্যে। জাস্ট টুকটাক ছোটখাটো জিনিস আছে, এগুলো তোমরা এমনি পড়লেই পারবে। আর যতটুকু পারবা না বা যতটুকু বইতে নেই ততটুকু আমি আলোচনা করে দিয়েছি। আর লেকচার শিটেও টুকটাক হচ্ছে আমি দিয়ে দিয়েছি, খুব বেশি আহামরি কিছু নাই, একবার দেখলেই হবে। আর একজন সম্ভবত কমেন্ট করেছে যে লেকচার শিট কোথায় গেলে পাবো। আচ্ছা, প্রতিদিন যেই ক্লাসটা হয় বা প্রতিদিন যে ক্লাসটা শেষ হয়ে যায়, সেই ক্লাস শেষে, অর্থাৎ ওই দিনই ঠিক পাবা না, তার পরের দিন তোমাদের ওয়েবসাইটে তো সবাই রেজিস্ট্রেশন করছো। তো ওয়েবসাইটে তোমরা যে কোর্সটা কিনেছো ক্লাস 9-এর একাডেমিক কোর্স, সেই কোর্সের ভিতরে গেলে তোমরা হচ্ছে একটু নিচের দিকে গেলে তোমরা হচ্ছে দেখবা যে সাবজেক্টের নামগুলো দেয়া আছে: বাংলা, ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে গণিত বেসিক, গণিত অ্যাডভান্স, এরকম একদম সিরিয়াল ওয়াইজ আছে। ওখানে আর হচ্ছে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। ওই অ্যারোতে ক্লিক করলে দেখবা ক্লাস 1, ক্লাস 2, এরকম প্রত্যেকটা সাবজেক্টের 14টা করে ক্লাস দেওয়া আছে। এখন
প্রথম দিন যেহেতু প্রথম দিন আজকে হচ্ছে ক্লাস অন, এবং গতকালকে যেমন ইংলিশ আর হচ্ছে ফিজিক্সের ক্লাস অন শেষ হয়ে গিয়েছে। এখন ফিজিক্সের লেকচার নোট যদি তুমি নিতে চাও তাহলে হচ্ছে ওই যে ফার্স্টে যে তোমার সাবজেক্ট গুলো আছে ফিজিক্সে ক্লিক করলে তখন ক্লাস অনে ক্লিক করলে তোমার হচ্ছে ওইখানে তোমার হচ্ছে যে গতকালকের যে ভিডিওটা সেই ভিডিওটা যদি দেওয়া হয় সেই ভিডিওটা ওইখানে থাকবে, আর হচ্ছে তোমার ক্লাস নোটটা ওইখানে থাকবে। আর এক্সাম যেটা, সেটা হচ্ছে তোমাদের প্রতিদিনের যে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে যে এক্সামটা হবে, সেই এক্সামটা হচ্ছে দেখবা যে ওয়েবসাইটের যারা মোবাইল ইউজ করো ডান পাশে হচ্ছে একটা 3 লাইনের একটা এরকম একটা বার্গার মেনু আছে। এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে কোর্স এক্সাম একটা অপশন আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখবা যে ক্লাস 9 ক্লাস 8 এরকম দুইটা অপশন আছে। যেহেতু তোমরা ক্লাস 9 এর কোর্স ক্লাস করতেছো, তোমরা ক্লাস 9-এ ক্লিক করে ওখানে আবার দেখবা যে সবগুলো সাবজেক্ট সুন্দর করে দেওয়া আছে। ফার্স্টে বাংলা, তারপরে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর গণিত বেসিক, গণিত অ্যাডভান্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম দেওয়া আছে সবগুলোই। তোমরা যেটা ক্লাস শেষ হয়ে গেছে সেটার এক্সামই পরের দিন পাবো, ও অন্য কোনো এক্সাম কিন্তু পাবা না। সো এটা একটু খেয়াল রাখো যে আমি হঠাৎ করে তুমি গিয়ে খোঁজ করতে থাকলা যে এক্সাম দিতে পারতেছি না, এরকম না। তোমরা হচ্ছে যে ক্লাসটা শেষ হবে, যেমন আজকে যদি আমার আমার ডিজিটাল প্রযুক্তি ক্লাসটা শেষ হয়ে যায়, তোমরা আগামীকালকে সেইটার এক্সামটা দিতে পারবে। সেটা কোথা থেকে? ওইখান থেকে গিয়ে তোমরা হচ্ছে যে কোর্স এক্সাম থেকে যাবা ক্লাস 9-এ, ক্লাস 9 থেকে ডিজিটাল প্রযুক্তিতে ক্লিক করে এক্সাম অন। যেহেতু আজকে 1 নাম্বার ক্লাস শেষ হয়েছে, তাহলে তোমরা পরবর্তীতে 1 নাম্বার ক্লাসের এক্সামটা দিবা। আর লেকচার নোটটা হচ্ছে তোমরা ওয়েবসাইটে তোমরা হচ্ছে যে ক্লাস 9 প্রোগ্রাম দেখবে যে স্টার্ট লার্নিং, যদি ওই কোর্সটা কিনে থাকো তাহলে তোমরা দেখবে যে স্টার্ট লার্নিং একটা লেখা আসতেছে। ওই স্টার্ট লার্নিং এ ক্লিক করলে তোমরা হচ্ছে ওই নিচে গেলে তোমরা হচ্ছে ওই সাবজেক্টের নামগুলো পাবা। তখন হচ্ছে ধরো গতকালকে ফিজিক্স আর ইংলিশে ক্লাস গিয়েছে, তো শেষ হয়ে গিয়েছে, তোমরা ফিজিক্সে ক্লিক করলে লেকচার অন, ফিজিক্সে ওখানে হচ্ছে ক্লাস অন লেখা আছে, ক্লাস অনে ক্লিক করলে তোমরা হচ্ছে লেকচার নোটটা পাবো। ওখান থেকে তোমরা হচ্ছে লেকচার নোটটা একটু ডাউনলোড করে নিবা। ওই লেকচার নোটটা ওখানে ওপেন হবে না, তোমরা ডাউনলোড করে যদি তোমাদের ওটা একটা পিডিএফ ফরম্যাটে থাকবে, তোমাদের ফোনে যদি পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার এটা যদি এই অ্যাপটা যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে এটা একটু কষ্ট করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। কারণ হচ্ছে পিডিএফ ফাইল তো এটা তুমি ওপেন করতে পারবে না তা না হলে। তোমাকে হচ্ছে সেজন্য ওই পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার অ্যাপটা একটু ডাউনলোড করে নিতে হবে। তোমরা তাহলে ওইটা ডাউনলোড করে পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার থেকে ওপেন করলে তারপরে তোমরা এটা পড়তে পারবে। আর মনে হয় কিছু নেই, আজকের মতো তাহলে শেষ করতে পারি। দেখা হবে আবার আগামী সপ্তাহে দ্বিতীয় ক্লাসে, তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।